হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা ক্লাস 12-এ রায় মার্টিনের যে কোশ্চেনগুলো সলভ করছিলাম ইলেকট্রোম্যাগনেটিজম মানে তড়িৎচুম্বকত্বের উপর, তার আমরা 45 অবধি করে নিয়েছি। আজকের আমরা 46 থেকে করব, মানে 46 থেকে করব। তার আগে 45 অবধি যে কোশ্চেনগুলো তার সলিউশন দেখতে তোমরা উপরে দেওয়া আই বাটনে গিয়ে লিঙ্ক থেকে গিয়ে পুরো দেখে নিতে পারো। এবং আজকে আমি 46 থেকে শুরু করব, আর পরপর স্টেপ বাই স্টেপ বুঝিয়েও দেবো। তো আশা করি কারোর কোনো অঙ্ক বুঝতে সমস্যা হবে না। তো চলো শুরু করি। ফার্স্ট অঙ্ক রয়েছে 46-এ, বলছে এম ভর কিউ আধানযুক্ত একটি প্রোটন ই গতিশক্তি নিয়ে একটি তলের উপর চলছে। যদি তলটি লম্বাভিমুখে বি মানের একটি সুষম চৌম্বক ক্ষেত্র থাকে, তাহলে প্রোটনটির বৃত্তাকার পথে চলবে এবং ওই বৃত্তের ব্যাসার্ধ কত হবে। তো ফার্স্ট আমাদের 1 নম্বর স্টেপ কি? তাহলে ফার্স্ট স্টেপ বুঝতে হবে যে আমাদের কি বার করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে আর ব্যাসার্ধ বার করতে হবে। আর ইকুয়াল টু আমরা জানি কি না এম ভি বাই কিউ ভি। কিভাবে জানি? জানতাম না যে একটা ছিল বাইরে এরকম বৃত্তাকার পথে যখন ঘুরবে, একটা অপকেন্দ্র বল বাইরে ছিল আর একটা চুম্বকীয় বল ভেতরের দিকে ছিল। চুম্বকীয় বলের মান ছিল না কিউ ভিবি, আর এখানে ছিল এম ভি স্কোয়ার বাই আর। এখান থেকে ভিবি কেটে গেলে দেখো আর ইকুয়াল টু এম ভি বাই কিউ ভি, এটা বলেছে। এইবার এইখানে দেখো গতিশক্তি বলে দিয়েছে। তো আমরা এখানে কাকে গতিশক্তিতে পরিণত করতে হবে? এই ভিটাকে গতিশক্তিতে পরিণত করতে হবে। তাহলে 2 নম্বর আমরা যখন ই ইকুয়াল টু তাহলে গতিশক্তি, এর সূত্র কি হয়? হাফ এম ভি স্কোয়ার। সো ভি স্কোয়ার ইকুয়াল টু তাহলে দুইটা এপারে গুণ হয়ে যাবে 2e বাই নিচে কত হবে? এম। তো ভি ইকুয়াল টু তাহলে রুট ওভার 2e বাই এম। 3 নম্বর ইকুয়েশনে আমরা মানটা পুট করবো। তাহলে আর ইকুয়াল টু আমরা ভি এর মান এখানে আমি লিখে দেবো, যদি বা ভি এর মান বসিয়ে পাই। তো এম রুট ওভার 2 ক্যাপিটাল ই বাই এম বাই কিউবি। এখানে কি লিখবো? ভি এর মান বসিয়ে পাই, ভি এর মান বসিয়ে পাই। তাহলে আর ইকুয়াল টু এখানে কি হবে? তাহলে ওপরে 1 আর নিচে হাফ। উপরে 1 মানে কি এম এর উপরে 1 আছে আর নিচে রুট ওভার এম, তার মানে এম এর উপর হাফ আছে। তাহলে 1 থেকে হাফ বাদ গেলে হাফ থাকে। সুতরাং রুট ওভার তাহলে 2e ও তো সবসময় থাকবে আর এম বাই কিউবি। তাহলে ভি এর মান বসিয়ে পায়। তাহলে আর ইকুয়াল টু কি? রুট ওভার 2e এম বাই কিউবি। সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। এইবার ঘটনা হচ্ছে, তাহলে আমরা ফার্স্ট কি করবো ফের আমি বলে দিই, কারণ আমাদের চিন্টু পিন্টু পিঙ্কি থাকে সবসময়, এদের তো বোঝাতে হবে না। তো আর আমরা প্রথম নেবো, নিয়ে ভিটাকে জাস্ট ইতে ট্রান্সফার করে দেবো, দিলে এইরকম চলে আসবে। এই সূত্রটা পরবর্তীকালে অঙ্কে আমাদের কাজেও লাগবে, মনে রাখবে। রুট ওভার 2 ক্যাপিটাল ই এম বাই কিউবি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন বলছে যে এক টেসলা মানে চৌম্বক ক্ষেত্রে আবর্তনরত একটি ইলেকট্রনের সাইক্লোট্রন কম্পাঙ্ক হবে। আমরা কম্পাঙ্ক এন দ্বারা প্রকাশ করতে পারো বা এফ দ্বারা প্রকাশ করতে পারো। এফ এইখানে সূত্রটা কি জানি? কিউ বি বাই 2 পাই। এখানে কিউ ছিল কি? আধান ছিল, আধান। এইখানে আধানকে ইলেকট্রন রয়েছে, তাই না? তার মানে এর মান কত? 1.6 × 10⁻⁹ কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের মান। এইবার বি এর মান কি? চৌম্বক ক্ষেত্র কত? 1 টেসলা। 2 পাই তো ধ্রুবক, আর এমটা হচ্ছে তাহলে ভর। তাহলে ইলেকট্রনের ভর কত হয়? 9.1 × 10⁻31। তো এফ ইকুয়াল টু কিউ এর জায়গায় তাহলে বসিয়ে দেবো 1.6 × 10⁻19। এখানে কত হবে? 1, নিচে 2, পায়ের জায়গায় 3.14, আর এম এর জায়গা কত? 9.1 × 10⁻31।
এইটা এফ 1.6 ইন্টু 10⁻⁻19 নিচে কত হবে? এটাকে যদি 2 ধরে নিই, এটাকে যদি 3 ধরে নিই, এটাকে যদি 9 ধরে নিই, 10⁻31। তো এইখানে কেমন হবে দেখো, তাহলে 1.6, আচ্ছা 31 থেকে 19 বাদ দিলে 9, 10, 11, 2, আর একা একা 2 আছে 3, 12, তাহলে ওপরে হয়ে যাবে 10⁻+12, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 9, 2 ইন্টু 3 ইন্টু 9। এইখানে তাহলে এখান থেকে 1.6 তুলে দিলে নিচে একটা 10 আসবে, তার মানে 16, 2 ইন্টু 3 ইন্টু 9, এখানে কত তখন? তাহলে 10 নিচে আসলে উপর হয়ে যাবে 11। এই হচ্ছে এটা, এত হার্জ আসবে। এইবার এটাকে যদি ক্যালকুলেশন করে 2 8 16, তাহলে 8 উপরে, নিচে কত হবে? 27, এত ইন্টু 10⁻11 হার্জ। এইবার যদি 27কে দিয়ে 8কে আমরা ভাগ করি, তো 0.0, 27 3 81 হয়ে যায়, মানে 27 2 যাবে, 27 2 কত হয়? 54, 6, আর 5 6 2 8, 26, দশমিকের জন্য 0, তাহলে যদি নেওয়া হয় 10, এটা কারণ 9 যাবে, 9 গেলে 7 লং 63, 3 হাতে 6, 9 2 18, 19 20 আর 24। সুতরাং এখানে থাকবে কত? 7, 4 1 5 1 7, তাহলে 2 9 এইরকম আসছে। তাহলে 0.29 ইন্টু 10⁻11 হার্জ। আচ্ছা এখানে করে দিলাম 0.29 ইন্টু 10⁻11 হার্জ আসলো। একে যদি আমরা 10⁻9 দিয়ে গুণ করি, ভাগ করে দিই 10⁻9, তখন হয়ে যাবে কি? গিগা হার্জ। তাহলে 29 পয়েন্ট ইন্টু 10⁻2 গিগা হার্জ, এই জেড। তাহলে 0.29, এটা থেকে দশমিক নিলে 10, তাহলে 29 গিগা হার্জ। সুতরাং আমরা যেহেতু নিচে একটা কিছু কিছু মান বাদ দিয়েছিলাম, যদি এটা নিতাম তাহলে আর একটু কম আসতো। সুতরাং 28 হার্জ ইজ দ্য কারেক্ট আনসার। 28 গিগা হার্জ ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে প্রথমে সূত্রে দেবো, সূত্রটা মনে করে সেখানে মানগুলো বসিয়ে দিলে একদম সিম্পলি, সূত্রটা মেনে এখানে ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 48, একটি তড়িৎ বহনকারী সলিনয়েডের ক্ষেত্রে প্রদত্ত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক নয়? সলিনয়েড তোমরা দেখেছো যে কেমন তারের মতো থাকে, সেটা দেখাচ্ছি আমি। তো এই রকম থাকতো না সলিনয়েড, এইরকম সলিনয়েড থাকতো। তো বলরেখাগুলো কেমন হতো যদি আমি যেত এইরকম ভাবে সলিনয়েডের ভেতর দিয়ে বলরেখাগুলো যেত। তো সলিনয়েডের ভিতর বলছে চুম্বক বলরেখাগুলি একে অপরের সমান্তরাল, অবশ্যই সমান্তরাল। যদি এই দিকটা এন হতো, এই দিকটা এস হতো, তো এইরকম ভাবে গিয়ে এইরকম ভাবে হবে, এইরকম ভাবে আসবে, গিয়ে এইরকম ভাবে যাবে, তাহলে অবশ্যই সমান্তরাল হবে। তাহলে এটা তো ঠিক বলছে, কোনটি সঠিক নয় আমাদের বলছে, তাহলে এটা হবে না। যদি তড়িৎ প্রবাহ বেড়ে যায় তাহলে চুম্বক বলরেখাগুলো বাড়ে, অবশ্যই বাড়ে, আই বাড়লে তো বি বাড়বে। যদি সলিনয়েডের পাক সংখ্যা বৃদ্ধি পায় তাহলে চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়, অবশ্যই পাক সংখ্যা বৃদ্ধি পেলে এনটা যদি বাড়ে তাহলে বিও বৃদ্ধি পাবে। চুম্বক ক্ষেত্র হ্রাস পায় যদি চুম্বক পদার্থের মজ্জায় সলিনয়েডের ভেতর প্রবেশ করানো। হ্যাঁ, যখন মজ্জা এর ভেতর প্রবেশ করানো হবে তখন অ্যাকচুয়াল কি হয়? চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। এই মজ্জা প্রবেশ করালে চুম্বক ক্ষেত্র বৃদ্ধি পায়। তো সেই কারণে
তাহলে অপশন ডি টা সঠিক নয়, সুতরাং অপশন ডি এখানে হবে সঠিক আনসার। তারপরে কোয়েশ্চেন কি, ভূপৃষ্ঠের কাছাকাছি কোন স্থানে একটি আহিতকণা অনুভূমিকভাবে গতিশীল, ওই স্থানে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র উপস্থিত। আচ্ছা, যদি কিউ আদান হয় আর তড়িৎ ক্ষেত্র যদি ই হয়, মানে অ্যাকচুয়াল তড়িৎ ক্ষেত্র বলতে এখানে তড়িৎ প্রবাহ বোঝাচ্ছে, তাহলে এফ সমান কি হবে, কিউ ই। আমাদের বলেছে অনুভূমিকভাবে গতিশীল, যেখানে কি এফ ইকাল টু আমাদের শূন্য করাতে হবে এটা, তাহলে এটা তো ফার্স্ট অপশন তো হবে না। সেকেন্ড অপশানে যদি যাই, সেকেন্ড অপশন বলছে শুধুমাত্র উলম্ব চুম্বক ক্ষেত্র থাকবে। আচ্ছা, চুম্বক ক্ষেত্রের দিক এদিকে, আর যদি কিউ আধানটা এইদিকে এরকম ভাবে গতিশীল হয় ভি বেগে, তাহলে এফ ইকাল টু আমরা কি জানি, কিউ ভি বি। তখন কি হবে, যদি এরকম ভাবে উলম্ব ভাবে গতিশীল, কণাটা এইরকম ভাবে ঘুরতে থাকবে, এইরকম ভাবে ঘুরতে থাকবে, তাহলে এখানে বলেছে অনুভূমিক ভাবে গতিশীল, সেই কারণে এটাও হবে না। তো সিটা হবে কি, অনুভূমিক চৌম্বক ক্ষেত্র সি যদি দেখা যায়, চৌম্বক ক্ষেত্রের দিক এদিকে বি, আর ভি এর দিকও এদিকে, তাহলে বি আর ভি এর মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আমরা এফ সমান কি জানতাম, কিউ ভি বি সাইন থিটা, থিটা, তাহলে থিটার মান যদি 0 ডিগ্রি হয় তাহলে এফ ইকুয়াল টু 0। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হবে। এখানে ডিটা তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্র পরস্পর সঙ্গে লম্বভাবে উপস্থিত থাকবে, এটাও হবে না, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, যেখানে অনুভূমিকভাবে গতিশীল হবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন বলছে 50 XY তলে থাকা একটি বদ্ধ লুপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, যদি ওই স্থানে একটি সুষম চৌম্বক ক্ষেত্র বি থাকে, তাহলে লুপের ওপর ক্রিয়াশীল বল 0 হয় যদি বি এর অভিমুখ হয়। এইখানে কি হবে, তিনটে যদি আমরা এক্সিস টানি, অ্যাক্সিস গুলো কি এক্স ওয়াই জেড, এই তিনটে। তো বলছে এক্স ওয়াই তলে এরকম লুপ রয়েছে, এইখানে মনে করো এইরকম একটা লুপ রয়েছে, এক্স ওয়াই তলে লুপ রয়েছে, তাহলে এর দিক কোন দিকে হয়, এর দিক সবসময় কি হয়, ও হয় জেড এর দিকে বা জেড এর থেকে নিচের দিকে হয়, ক্ষেত্রফল ভেক্টরের দিক। তো এইখানে বলেছি ক্রিয়াশীল বল 0 হয়, তা ক্রিয়াশীল বল কখন 0 হবে, আর ক্রিয়াশীল বলের সেই সূত্রটা কি, আমরা টাও পড়েছি, এটা তো ঘোরায় তাই না, কোনো বদ্ধ লুপের মতো চৌম্বক ক্ষেত্র থাকলে ওটাকে ঘুরিয়ে দেয়, টাও ইকুয়াল টু বি না পড়েছিলাম, তাই মানে আই এন এ ক্রস বি, এ ক্রস বি মানে কি আই এন এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা। এইবার তাহলে এর দিক কোন দিক, এই দিকে, এবার বি এর দিক কোন দিকে হলে তাহলে বল 0 হবে, তাহলে থিটার মান 0 ডিগ্রি হলে টর্ক ইকুয়াল টু 0 হবে, মানে বি এইদিকে থাকলে এও এইদিকে থাকতে হবে, তাহলে এ তো এইদিকে, তাহলে বিটা কোন দিকে থাকতে হবে নিঃসন্দেহে, তাহলে জেড এর দিকে থাকতে হবে, তাহলে এ যদি এইদিকে থাকে, বি যদি জেড এর দিকে থাকে, তাহলে বি এর অভিমুখ কোন দিকটা হবে, প্রদত্ত জেড অক্ষ বরাবর, তখন এই টর্কটা হবে 0। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি 51, বলছে ভি বেগে গতিশীল একটি আয়তকণা চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরতে থাকে, এখন বি এর মান কি। তো বি এর মান আমাদের ফার্স্ট কি বার করতে হবে না, তাদের সূত্রটা ইউজ করতে হবে, যে আর ব্যাসার্ধে যখন ঘুরছে আর ইকুয়াল টু, তাহলে কি ছিল এম ভি বাই কিউবি। বলছে চৌম্বক ক্ষেত্র বি এর অভিমুখে ওই ক্ষেত্রে প্রবেশ করার ফলে আর ব্যাসার্ধের বৃত্তপথ ঘুরতে থাকে, এখন বি এর মান যদি বৃদ্ধি করি, তাহলে এইটার সাথে এটা কি সম্পর্ক রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, তার মানে বি বাড়লে আর কি হবে, কম হবে, তাহলে এখানে বি এর মান বৃদ্ধি করলে আর এর মান হ্রাস পাবে, সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। সো দ্য নেক্সট কোয়েশ্চেন 52, বলছে প্রদত্ত যে রাশিটির উপর সাইক্লোট্রন কম্পাঙ্ক নির্ভর করে না, সাইক্লোট্রন কম্পাঙ্ক, তোমাদের এফ এর সূত্র ফার্স্ট মনে রাখতে হবে। তো এফ বাই এন যা দ্বারা ডিনোট করো, এইখানে কি ছিল, কিউ বি 2 পাই এম, এটা ছিল। তো এইটা যখন থাকবে, এখানে দেখো কার মধ্যে আমাদের সাইক্লোট্রন কম্পাঙ্কটা নির্ভর করছে না,
কণাটার আধান তার মানে এর উপর করছে, কণাটার গতিপথের ব্যাসার্ধ তার উপর করছে না, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র তার উপর তো করছে, কণাটার ভর তার উপর করছে, সুতরাং কার উপর নির্ভর করে না চেয়েছে, তার আধান এই হলো, প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র এই হলো, কণার ভর এই হলো, তার মানে কার উপর নির্ভর করছে না, কণার গতিপথের ব্যাসার্ধ। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন বলছে এক্স অক্ষ বরাবর একটি তড়িৎ ক্ষেত্রের মান 1 ভোল্ট পার মিটার এবং ওই অঞ্চলে ওয়াই অক্ষ বরাবর একটি চৌম্বক ক্ষেত্রের মান হয় 10⁻⁻6, তাহলে 10⁻⁻6 টেসলা। ওই অঞ্চলে একটি ইলেকট্রনের গতিবেগ কত হলে সেটি জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়া স্থির বেগে চলতে থাকবে। তো আমরা যদি 3 ডাইমেনশনাল ছবিটা নিই, আর এইদিকে যদি জেড অক্ষ বরাবর হয়, তো এখানে বলেছি কি এক্স অক্ষ বরাবর এইদিকে গতিশীল, এইদিকে কি ওয়াই অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র, এইদিকে হচ্ছে তড়িৎ ক্ষেত্র ই। ওই অঞ্চলে একটি ইলেকট্রন গতিবেগ কত হলে সেটি জেড অক্ষ বরাবর এইদিকে চলে যাবে, জেড অক্ষ বরাবর কোনো বিচ্যুতি ছাড়া স্থির বেগে চলতে থাকবে। তাহলে অ্যাকচুয়ালি এখানে যখন কিউ আদানটা যাবে, তাহলে কিউ আদান এই কণার উপরে কোন দিকে বল প্রয়োগ করবে, এইখানে যদি কিউ আদানটা যায় ভি বেগ নিয়ে, তাহলে আমরা জানি কি যে এফ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এটা চুম্বক, এম লিখে দিচ্ছি, ম্যাগনেটিক ফোর্স। তো তখন ভি ক্রস বি মানে এখানে ক্লক ওয়াইজ হয়ে যাচ্ছে, তখন তাহলে চুম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে কাজ করবে, এই দিকটা কাজ করবে, মানে চুম্বক বলটা এইদিকে কাজ করবে। আর এখানে কিউ আদান থাকলে তার তড়িৎ ক্ষেত্র বরাবর মানে তড়িৎ প্রাবল্য বরাবর তার দিক কোন দিকে হবে, এই দিকে হবে, যেটা হচ্ছে এফ ই। এই দুটো যখন ইকুয়াল হয়ে যাবে, এফ ই আর এফ এম এই দুটো ইকুয়াল হয়ে যাবে, তখন ওই যে কিউ আদানটা জেড অক্ষ বরাবর মানে ভি বেগ নিয়ে জেড অক্ষ বরাবর চলতে থাকবে। সো তাহলে আমরা লিখতে পারবো কি না, কিউ ভি বি ইকুয়াল টু যদি কিউ ইন্টু, এখানে কিউ হবে কারণ এখানে ইলেকট্রন না, এখানে কিউ আদান যাচ্ছে, তাহলে কিউ ই হবে। এই দুটো মানে চৌম্বক বল এইখানে কি হবে, তড়িৎ বলের সমান হবে। তখন তাহলে ভি ইকুয়াল টু কি লিখতে পারবো না, ই বাই বি। তো ই এর মান কত, ই এর মান হচ্ছে 1 আর বির মান কত 10⁻⁻6, সুতরাং 10⁻6 মিটার পার সেকেন্ড। সো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে তোমরা কনসেপ্টটা বুঝতে পেরেছো, যখন চৌম্বক বল আর তড়িৎ বল ইকুয়াল হবে তখন ওই জেড অক্ষ বরাবর যেতে পারে, এই জন্য হবে। সো তার পরের কোয়েশ্চেন হচ্ছে 54, বলছে একটি স্প্রিং এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চালনা করলে সেটা কেমন, মানে স্প্রিংটা সংকুচিত হবে না প্রসারিত হবে। আচ্ছা, স্প্রিং আমরা কেমন দেখেছি না, আচ্ছা আমি পাশাপাশি করে ছবি আঁকছি, এইরকম স্প্রিং। তো এইরকম যখন স্প্রিং এ এই দিক থেকে এইদিকে প্রবাহ যাবে, তাহলে তারপরেও এই দিক থেকে এইদিকে যাবে, এই দিক থেকে এইদিকে যাবে। আর আমরা শিখেছি কি না, তোমরা যদি থিওরিতে ভালোভাবে দেখে থাকো, যদি এরকম দুটো তার থাকে আর তাদের যদি সমমুখী প্রবাহ হয়, তাদের প্রবাহ কি হবে, সমমুখী। তাহলে তারা কি করবে, এদের মধ্যে তাহলে বলটা কোন বল কাজ করবে, আকর্ষণ বল কাজ করে। তাহলে যখন আকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণ বল কাজ করলে এরা কি হবে, একে অপরের কাছে চলে আসার চেষ্টা করবে। সুতরাং তাহলে তখন কি এতটা প্রসারিত থাকবে, তখন এটা কি হয়ে যাবে, কাছে চলে আসবে, মানে সংকুচিত হয়ে যাওয়ার চেষ্টা করবে। সো অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট কোয়েশ্চেন কি 54, বলছে এ ও বি দুটি সমপরিমাণ আদান সম্পন্ন বস্তুকণা, দুটি বস্তুকণা একই বিভব প্রভেদ দ্বারা ত্বরান্বিত হয়ে একটি সুষম চুম্বক ক্ষেত্র প্রবেশ করলো। চুম্বক ক্ষেত্রের মধ্যে তারা যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরলে এ ও বি এর ভরের অনুপাত কত। তো এই যে ভরের অনুপাত, আমি ফার্স্ট বলেছিলাম যে একটা সূত্র লাগবে, সেই সূত্রটা আমরা মানে প্রথম যে একটা প্রমাণ ছিল ওই সূত্রটা দিয়ে আমরা করব। কি ছিল না, আর ইকুয়াল টু রুট ওভার 2 ই এম বাই কিউবি।
এটা ছিল, দেখো প্রথমে এটা প্রমাণ করানো হয়েছিল। তো এম এর সাথে আর কেমন ভাবে আছে না, আর সমানুপাতিক রুট ওভার এম। তাহলে আর এ বাই আর বি সমান আমরা কি লিখতে পারি, রুট ওভার এম এ আর এম বি। তো এম এ আর এম বি, সুতরাং আর এ আর বি এটা স্কোয়ার, এটা লেখা যায়। এবার আর আর এ তার ব্যাসার্ধ কত R1, আর নিচে আর বির ব্যাসার্ধ কত R2, তার স্কোয়ার। সুতরাং R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার, এটা অপশন। তো তাদের ভরের অনুপাত চেয়েছে, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে এটা এই সূত্র থেকে এখান থেকে চলে আসবে। এরপরে নেক্সট কোয়েশ্চেন হলো, বলছি একটি গ্যালভানোমিটারকে একটি অ্যামমিটারে রূপান্তরিত করতে গেলে কি করতে হবে। দেখো গ্যালভানোমিটার থেকে দুটো জিনিস মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবো তাও বলে দিচ্ছি। যে মনে করো গ্যালভানোমিটার রয়েছে, গ্যালভানোমিটার থেকে আমার অ্যামমিটার নিয়ে যেতে হবে, এই রয়েছে। আচ্ছা, অ্যামমিটারকে বর্তনীর সাথে কি সমবায় যোগ করা হয়, অ্যামমিটারকে অ্যামমিটারকে বর্তনীর সঙ্গে, বর্তনী মনে রাখতে হবে, সার্কিটের সাথে শ্রেণীতে যোগ করা হয়, শ্রেণীতে যোগ করা হয়। এটা হচ্ছে অ্যামমিটারকে। কিন্তু এই অ্যামমিটার যখন আমরা গঠন করব, এখান থেকে যখন গ্যালভানোমিটার থেকে গঠন করব, তাহলে এইখানটা আমি কিভাবে করি, এইরকম করে দিচ্ছি। তাহলে গ্যালভানোমিটারের সাথে একটা সমান্তরালে, গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে কি করব না, একটা শান্ট যোগ করতে হয়, মানে নিম্নমানের রোধ যোগ করা হয়। তাহলে এইখানে, আর যদি এখানে ভোল্টমিটার হতো তাহলে সেটা হতো এখানে সমান্তরালে যোগ করা হয় বর্তনীর সাথে, কিন্তু গ্যালভানোমিটারের সাথে শ্রেণীতে একটা উচ্চমানের রোধ যোগ করা হয়, এটুকু মনে রাখতে হবে। সো অপশন এখানে কি হবে, নিম্নমানের রোধ, তাহলে সমান্তরাল সমবায় কোনটা রয়েছে, অপশন সি, নিম্নমানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। নেক্সট কোয়েশ্চেন হলো 57, বলছে একটি চলকুণ্ডলী গ্যালভানোমিটারের রোধ 20 ওহম এবং সেটা কত 0.01 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের জন্য একটি পূর্ণ বিক্ষেপ দেখায়। 100 ভোল্ট বিভব প্রভেদ মাপতে সক্ষম এমন একটি ভোল্টমিটার এটা পরিণত করা যাবে যে রোধ ব্যবহার করে, সেটি হলো কোনটা। তো গ্যালভানোমিটার থেকে যখন আমরা ভোল্টমিটার করব, কেমন আমাদের ছবি হয় না, এইখানে আমি ছবিটা যদি টানি, ফার্স্ট হচ্ছে এই গ্যালভানোমিটার, এর সাথে একটা শ্রেণীতে, আমি একটু আগে বললাম যে শ্রেণীতে একটা রোধ যোগ করতে হবে, যোগ করলে সেটা কিসে পরিণত হয়ে যাবে, সেটি ভোল্টমিটারে পরিণত হয়ে যাবে। এইবার এখান থেকে এইখানকার মোট বিভব প্রভেদ কত না, এইখান থেকে এইখানে আমাদের বিভব প্রভেদ মাপতে হবে 100 ভোল্ট। তো সেই 100 ভোল্টটা গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব প্রভেদ যোগ রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ হলে তবে হবে। তাহলে এটা কত হবে, আর এদের মধ্যে যদি প্রবাহ আই যায়, তাহলে ভি ইকুয়াল টু কি আইজি প্লাস আইআর, এটা লেখা যায়। তো ভি এর মান কত 100, এর মধ্যে দিয়ে সর্বোচ্চ যা কারেন্ট যাবে এখানেও তাই যাবে, তার মানে আয়ের মান 0.01 অ্যাম্পিয়ার। জি কত, জির মান বলেছে 20 ওহম। তো এইখানে বসালে 0.01 ইন্টু 20 প্লাস 0.01 ইন্টু আর। তো 0.01 আর 100 মাইনাস 0. এখানে কত দেবে 2, আর ইকুয়াল টু তাহলে 99.8 আসবে 0.01। সো আর 99.8
8 বাই 0.01, তাহলে উপরে কত যাবে 100 আর নিচে আসবে 10, 0 0 কাটা যাবে, আর ইকুয়াল টু 9980. সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তাহলে যে রোধ পাওয়া যাবে তার মান হবে কত? 9980 ওহম। তো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, একটি ট্যানজেন্ট গ্যালভানোমিটার মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে 45 ডিগ্রি বিক্ষেপ হয়। ওই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যত প্রবাহ মাত্রা তড়িৎ প্রবাহিত হলে বিক্ষেপ 60 ডিগ্রি হবে তা হলো, আমরা একটা সূত্র জানি ট্যানজেন্ট গ্যালভানোমিটারের ক্ষেত্রে, I সমান k ইন্টু ট্যান থিটা। এই কেটা একটা ধ্রুবক আছে, তো এইখানে I2 বাই I1 ইকুয়াল টু কি হবে? ট্যান থিটা 2 বাই ট্যান কি হবে? থিটা 1। I2 আর নিচে হচ্ছে এর মান ফার্স্ট কত বলেছিল? 5 অ্যাম্পিয়ার, তাহলে 5 ট্যান 45 ডিগ্রি হবে না, প্রথম হবে উপরে যেহেতু থিটা 2 রয়েছে 60 ডিগ্রি বাই ট্যান 45 ডিগ্রি। তো I2 বাই 5 ট্যান 60 ডিগ্রির মান কত? √3, আর ট্যান 45 ডিগ্রির মান 1, তো I2 ইকুয়াল টু 5√3। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। একদম সিম্পল সূত্রে ফেলবো, মান করে বসিয়ে দেবো, দিলে আনসার চলে আসবে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ, একটি গ্যালভানোমিটারের রোধ 10 ওহম 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠালে তাতে পূর্ণ স্কেল বিক্ষেপ হয়। এটিকে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাত্রা পরিমাপযোগ্য অ্যামিটারে পরিবর্তিত করতে যে শান্ট ব্যবহার করা হয় তার মান কত? গ্যালভানোমিটার থেকে আমরা কি করব? অ্যামিটারে করব। তাহলে আমি আগে বলেছি যে গ্যালভানোমিটার থেকে অ্যামিটার করতে গেলে কোনো রোধকে তার সঙ্গে কি করতে হয়? প্রথম যদি আমি ছবি আঁকি, তাহলে এই হচ্ছে গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটার, তার সঙ্গে সমান্তরাল সময় একটা রোধ যোগ করতে হয়, এটাকে বলা হয় শান্ট। তো এখানটায় মূল প্রবাহ যাবে, এটা হয় কত? IG, আর এটা হয় কত? IS। সুতরাং এই হলো আমাদের ছবি। তাহলে আমরা ফার্স্ট কি কি রয়েছে সেইগুলো মান বার করে নিতে হবে। তাহলে G ইকুয়াল টু 10 ওহম, আর ওখানে 1 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠাচ্ছে গেলে, তাহলে পূর্ণ স্কেলে বিক্ষেপ হবে। তাহলে IG ইকুয়াল টু কি? 1 মিলি অ্যাম্পিয়ার সমান 10⁻³ অ্যাম্পিয়ার। এটা টোটাল কারেন্ট 10 অ্যাম্পিয়ার, টোটাল কারেন্ট কত? 10 অ্যাম্পিয়ার। এবারে হলো, তো এখানে IS এর মান কত হবে? তাহলে I মাইনাস IG, সুতরাং 10 মাইনাস 10⁻³ সো 10 মাইনাস 1/1000 এটা হয়ে যাবে। আমরা সূত্র কি শিখেছি না? IS যে কোনো শাখার প্রবাহ মাত্রা ইকুয়াল টু মূল প্রবাহ মাত্রা ইন্টু অন্য শাখার রোধ বাই রোধ দুটোর যোগফল। তো IS ইকুয়াল টু কত? 10 মাইনাস 1/1000। মূল প্রবাহ কত? মূল প্রবাহ হচ্ছে 10 অ্যাম্পিয়ার ইন্টু G, তাহলে G কত? 10, আর নিচে G 10 আর S। তো এখানে 1000 এর সাথে 10 গুণ করলে 10,000 হয়ে যাবে -1/1000। এখানে কত? 100, আর নিচে 10 প্লাস S। এখানে 9,999 ইন্টু 10 প্লাস S, আর এখানে কত হয়ে যাবে? না 1,00,000, 5টা হয়ে যাবে। তো 10 প্লাস S যদি হয়, তাহলে এইটাকে আমরা কি করা যায়? 10,000 ধরে নেওয়া যায় না? তো 10,000 যদি আমি ধরে নিই, 9999, এটাকে অ্যাপ্রক্সিমেট 10,000 যদি ধরে নিই, 1 2 3 4 5 নিচে 1 2 3 4, তাহলে 4 4 কেটে গেলে তাহলে এইখানে এটা চারটে চলে যাবে। তো S ইকুয়াল টু, তাহলে উপর পড়ে যাবে 10, আর এই 10টাকে উপর পাঠালে প্রায় শূন্যের কাছে চলে আসবে। সুতরাং শূন্যের কাছাকাছি কি রয়েছে? কারণ আমরা এটা অ্যাপ্রক্সিমেট ধরে নিচ্ছি, একদম তো শূন্য হবে না। তো এইখানে শূন্যের কাছাকাছি দেখা যাচ্ছে বি, অপশন বি। তো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন, এটাই হবে। সো নেক্সট কোয়েশ্চেন ইজ,
60-তে রয়েছে 300 ওহম রোধের একটি ভোল্টমিটার 150 ভোল্ট পর্যন্ত বিভব প্রভেদ মাপতে পারে। এটিকে 8 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা মাপার অ্যামিটারে পরিণত করতে যত মানের শান্ট যুক্ত করা হবে তা হলো। এটাকে আমরা যখন করব তার আগে আমাদেরকে ছবিটা এঁকে নিলে সবচেয়ে বেস্ট হবে। ছবিটা কেমন হবে, যে এই একটা ভোল্টমিটার, এর সাথে কিভাবে যোগ করব করে এটাকে অ্যামিটার, তাহলে তার সাথে একটা রেজিস্ট্যান্স এবং সমান্তরালে যোগ করে দেবো। যদি আমরা একটা রেজিস্টার এরকম যোগ করে দিলে এই টোটালটা হয়ে যাবে কি অ্যামিটারে পরিণত হবে, টোটালটা অ্যামিটার পরিণত হবে। তখন এপার থেকে এপারে কারেন্টটা কত হবে না 8 অ্যাম্পিয়ার, এইটা। সো এখান থেকে তাহলে ফার্স্ট আমরা বার করব কি না ভোল্টমিটারের যা বিভব, এখানে কার বিভব সমান হবে, তাহলে শান্টের বিভব সমান হবে। তো ভোল্টমিটারের বিভব লিখছি আমি, ভোল্টমিটারের বিভব ইকুয়াল টু শান্টের বিভব। তো শান্টের মধ্যে যদি আইএস প্রবাহ যায় আর এটা যদি এস হয় তখন কি হবে, তাহলে ভোল্টমিটারের বিভব কত 150 আইএস ইন্টু এস। তা এস এর মানটা তো আমরা বিভব বার করব, এস এর মানটা বার করবো, তাহলে আইএস এর মানটা জানি না। আইএস বার করতে গেলে এখান থেকে তাহলে ভোল্টমিটারের মধ্যে তো কত বিভব মানে কত প্রবাহ যাচ্ছে সেটা আমাদের বার করতে হবে। তো দ্বিতীয় নম্বর স্টেজে আমরা দ্বিতীয় নম্বর স্টেপে আমরা কি করব না আইএস এর মানটা বার করব। তাহলে মূল প্রবাহ থেকে এখান থেকে আইভির মানটা বাদ চলে যাবে। তাহলে মূল প্রবাহ কত 8, ভোল্টমিটারের প্রবাহ তাহলে আইভি ইকুয়াল টু তাহলে ভোল্টমিটারের ভি বাই ও রেজিস্ট্যান্স মানে কত 8 যদি ধরা যায় আর কি। তাহলে 8 ওখানে কত হবে 150 আর নিচে হয়ে যাবে 300। সুতরাং 0.5, 150 আর 300 কাটাকাটি করো, নিচে 1/2 আসবে মানে 0.5, সুতরাং 7.5। তো 150 ইকুয়াল টু 7.5 ইন্টু এস। তো এটা থেকে দশমিক তুললে নিচে 10 আসবে, 150 দুয়ে 75 ইন্টু 2 করলে মাল্টিপ্লাই বাই 2 করলে 150 আসবে। সুতরাং এস ইকুয়াল টু তাহলে 2 ইন্টু 10 20 ওহম। সো দ্য রাইট অপশন ইজ অপশন ডি। অপশন ডি মানে 20 ওহমটা কারেক্ট আনসার হবে। তার মানে কি ভোল্টমিটারের বিভব আর শান্টের বিভব, এখান থেকে শান্টের প্রবাহ মাত্রাটা বার করে নিয়ে এখানে পুট করে দেবো, দিলে এখানে এস চলে আসবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং যারা যারা মানে অ্যাকচুয়াল রায়মার্টিন সলভ করছে, ভীষণ প্রবলেম ফেস করছে, তোমার যারা বন্ধু বান্ধব তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবে। এবং এর যে অনেকে বলছে যে মডেল সেট আমি নিয়ে আসবো, পরের মাস থেকে নিয়ে আসবো, এই মাসে আমি পুরোটা কমপ্লিট করে নিই, পরের মাস থেকে অবশ্যই নিয়ে আসবো। তোমাদের রায়মার্টিনের প্রায় 19টা মডেল সেট রয়েছে, আমি সবচেয়ে বেশিটা করানোর চেষ্টা করব। তো আজকের এই অবধি। এবং কোথায় তোমরা বুঝতে পারছো না, কি অসুবিধা হচ্ছে, কমেন্টে অবশ্যই জানাবে এবং ভিডিওটি লাইক করতে ভুলবে না।